হ্যালো ফ্রেন্ডস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। আমরা ফিজিওলজির মক এমসিকিউ নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি 50টা কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করেছি। তো এরপরে আরও বাকি 50টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে ফিজিওলজিতে মোট 100 ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, কোয়েশ্চেন্স প্রধানত আমি সেখান থেকেই দিয়েছি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে যেখান থেকে প্রশ্ন দেওয়া হয়, তো সেই সমস্ত জায়গা থেকেই প্রশ্ন দিয়েছি যে তোমরা যারা মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশন তোমরা যারা দিতে চলেছো, একদম শেষ মুহূর্তের প্রিপারেশন হিসাবে এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো তোমরা দেখতে পারো। এতে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে জেনারেলি প্রশ্ন দেওয়া হয়, তো প্রশ্ন সম্পর্কে তোমরা একটু পরিচিতও হতে পারবে। তো কোয়েশ্চেন্স নাম্বার দেখো, আগে আমি কোয়েশ্চেন্স 50টা কোয়েশ্চেন্স নিয়ে অলরেডি আলোচনা করেছি দুটো ক্লাসে। তো আজকে আরও 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কোয়েশ্চেন্স নাম্বার 51 থেকে 75। তো এতগুলো কোয়েশ্চেন্স নিয়ে 25 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন্স নাম্বার 51-এ বলছে, কলাম এ বলছে পাম্পিং ব্লাড টু দ্য ডিফারেন্ট অর্গ্যান। এক্ষেত্রে কলাম এতে কতগুলো অর্গ্যান দিয়েছে এবং কলাম বিতে এই ডিফারেন্ট অর্গ্যানে কী পরিমাণে ব্লাড থাকে, তো সেটাই এক্ষেত্রে দেওয়া আছে। এতে দিয়েছে কলাম এর আন্ডারে যে 4টি অর্গ্যান আছে, ব্রেন আছে, হার্ট আছে, কিডনি এবং ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ 4টি ইম্পর্টেন্ট অর্গ্যান। এবং কলাম বিতে বলা হচ্ছে যে 10% ব্লাড থাকবে, 20%, 25% এবং 15%। জেনারেলি যে নিয়ম প্রধানত যেটা ফলো করা হয়, এই 4টে ভাইটাল অর্গ্যানে সব থেকে বেশি ব্লাড যেটাতে থাকে সেটা হলো ডাইজেস্টিভ সিস্টেম, তারপরেই কিডনি, কারণ কিডনির মধ্যে প্রধানত ব্লাড ফিল্টার হয়, তার ফলে ইউরিন তৈরি হয়, তারপরে ব্রেন এবং সবশেষে হার্ট। সুতরাং দেখো, ব্রেনেতে যে পরিমাণ, এক্ষেত্রে এ যেটা বলছে যে ব্রেনেতে যে পরিমাণ ব্লাড থাকে সেটা 15%, হার্টেতে থাকবে 10%, কিডনিতে থাকবে 20% এবং ডাইজেস্টিভ ট্র্যাক্টের সিস্টেমে থাকবে 25%। সুতরাং কারেক্ট যে অপশান হবে সেটা হলো A4, B1, C2 এবং D3। সো দিস ইজ দ্য কারেক্ট অপশান। এছাড়া আরও অন্যান্য অপশান দেওয়া আছে, কিন্তু তুমি এই পার্সেন্টেজগুলো মনে রাখা একটু অসুবিধাজনক, কিন্তু যখন এরকম টাইপের কোয়েশ্চেন্স দেবে মাথায় রাখবে ডাইজেস্টিভ সিস্টেমে ব্লাডের পরিমাণ সব থেকে বেশি থাকে, তারপরে থাকবে কিডনিতে যে ভাইটাল অর্গান যেগুলো বলছে, তারপরে ব্রেনে এবং সবশেষে হার্টে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 52, মায়োজেনিক হার্ট কন্ট্রাকশন ইজ ইনিশিয়েটেড বাই। দেখো, এনিম্যাল কিংডমে প্রধানত দুই ধরনের হার্ট থাকে, একটা নিউরোজেনিক এবং আর একটা মায়োজেনিক। তো নিউরোজেনিক হার্ট প্রধানত নার্ভাস সিস্টেম যখন কন্ট্রোল করে কোনো হার্টকে, তো তখনই তাকে বলা হয় নিউরোজেনিক হার্ট। যেমন বিভিন্ন ইনসেক্টের হার্ট, যেমন ককরোচের হার্ট, তাদের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন টোটালি নার্ভাস কন্ট্রোলড হয়। এবং মায়োজেনিক হার্ট নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করে। তাদের মধ্যে যে বর্তমান যে মাসেলস আছে, সেই মাসেলস বা কার্ডিয়াক মাসেলসের মধ্যে প্রধানত যে ইম্পালস জেনারেটিং তার প্রপার্টি থাকে। তো এই ধরনের যে হার্ট, প্রধানত ম্যামালসের যে হার্ট আমরা বলতে পারি, তো সেটাই হলো মায়োজেনিক হার্ট। তো মায়োজেনিক হার্ট কন্ট্রাকশন ইজ ইনিশিয়েটেড বাই, অপশান এ বলছে মায়োসাইট, অপশান বি ভেন, অপশান সি পার্কিনজি সেল এবং অপশান ডি এন্ডোথেলিয়াল সেল। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ মায়োসাইট। মানে হার্টের মধ্যে যে সেল আছে, মাসেল সেল আছে, হার্ট মাসেল, তারা কিন্তু নিজেরাই তাদের কন্ট্রাকশনকে কন্ট্রোল করে। সুতরাং কারেক্ট যে অপশান হবে সেটা হলো মায়োসাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 53-তে চলে যাই। দেখো, পিরিয়ড অফ দ্য কার্ডিয়াক সাইকেল ডিউরিং হুইচ দ্য হার্ট মাসেল রিল্যাক্সেস অ্যান্ড রিফিল দ্য ব্লাড। অর্থাৎ কার্ডিয়াক সাইকেলের সেই সময় যে সময়ে হার্ট মাসেল, তো এক্ষেত্রে ধরে নাও এটা হার্টের কন্ট্রাকশন হচ্ছে, আবার যখন রিল্যাক্সেশন হচ্ছে, কি বলছে যে রিল্যাক্সেশন অফ দ্য হার্ট মাসেল অ্যান্ড রিফিল দ্য ব্লাড। তার মানে রিল্যাক্সেশন কখন হবে? যখন ডায়াস্টল হবে। তো এক্ষেত্রে অপশান এ দিয়েছে আইসোভলোমেট্রিক কন্ট্রাকশন দিয়েছে, অপশান বি হচ্ছে সিস্টোল, অপশান সি হচ্ছে ডায়াস্টিস এবং অপশান ডি হলো ডায়াস্টল। তো এক্ষেত্রে কারেক্ট অপশান অবভিয়াসলি ডায়াস্টল হবে, কারণ ভলিউম যদি বেড়ে যায়, আমরা জানি যে ভলিউম যদি বেড়ে যায় তাহলে কিন্তু প্রেসার কিন্তু কমে যাবে, এবং প্রেসার যদি কোনোভাবে কমে যায় তখনই কিন্তু উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে ব্লাড কিন্তু নিম্ন চাপযুক্ত অঞ্চল মানে হার্টের দিকে চলে আসবে। তাহলে কার্ডিয়াক সাইকেলের সেই সময় যেই সময় হার্ট মাসেল রিল্যাক্স হয় এবং ব্লাডকে রিফিল করে, তো সেটা কিন্তু ডায়াস্টলের সময়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54, দেখো, দ্য সেকেন্ড হার্ট সাউন্ড ইজ কজড বাই। মোট 4টে হার্ট সাউন্ড আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। এবং এই যে সেকেন্ড হার্ট সাউন্ড, এটাকে অনেকটা লাভ শব্দের মতো শোনায়। তো এই সেকেন্ড হার্ট সাউন্ড কেন শোনা যায়? অপশান এ বলছে ক্লোজার অফ অ্যাওটিক অ্যান্ড দ্য পালমোনারি ভাল্ভ, অ্যাওটিক এবং পালমোনারি ভাল্ভ বন্ধ হয়ে যায় শব্দ করে, সেই জন্য সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যায়। আচ্ছা, সেকেন্ড হার্ট সাউন্ড কিন্তু ডাব। ওকে, তো ফার্স্ট হার্ট সাউন্ড জেনারেলি লাভ শব্দের মতো শোনায়, আর সেকেন্ড হার্ট সাউন্ড যেটা সেটা ডাব শব্দের মতো। এই ডাব শব্দটা কেন শোনা যায় এটাই বলেছে। বি বলছে ভেন্ট্রিকুলার ফিলিং, মানে ভেন্ট্রিকেল যখন ফিল হয় তখন ভেন্ট্রিকেলের দেওয়ালে ব্লাড ধাক্কা খায় এবং তার ফলে একটা শব্দ হয়। সি বলছে ভেন্ট্রিকুলার সিস্টোল, তো ভেন্ট্রিকুলার সংকোচনের জন্য হয়। ডি বলছে ক্লোজার অফ মিট্রাল অ্যান্ড দ্য ট্রাইক্রাসপিড ভাল্ভ,
অর্থাৎ দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায় শব্দ করে, সেই জন্য সেকেন্ড হার্ট সাউন্ড হয়। তো এক্ষেত্রে যেটা কারেক্ট যে অপশান হবে কোয়েশ্চেন নাম্বার 54, দ্য ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য প্রধানত এই ঘটনা ঘটে। সুতরাং ভেন্ট্রিকুলার সিস্টোলের জন্য প্রধানত সেকেন্ড হার্ট সাউন্ড আমরা শুনতে পাই। এরপরের দেখো অপশান কোয়েশ্চেন নাম্বার 55। আচ্ছা, তোমরা এটাও একটু ক্রস চেক করবে, ঠিক আছে? ক্লোজার অফ দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা এটা একটু ক্রস চেক করে একটু দেখে নেবে যে কোন অপশানটা কারেক্ট আছে, যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, দ্য ডাক্টাস ক্যারোটিকাস ফাউন্ড বিটুইন, তো ডাক্টাস ক্যারোটিকাস প্রধানত কোন দুটো ব্লাড ভেসেলসের মধ্যে পাওয়া যায়? অপশান এ পালমোনারি অ্যান্ড দ্য সিস্টেমিক অ্যাওর্টা, পালমোনারি এবং সিস্টেমিক অ্যাওর্টার মধ্যে পাওয়া যায়। অপশান বি সিস্টেমিক অ্যান্ড দ্য ক্যারোটিড অ্যাওর্টা, অপশান সি সাবক্লেভিয়ান এবং ক্যারোটিড অ্যাওর্টা, অপশান ডি সাবক্লেভিয়ান এবং সিস্টেমিক অ্যাওর্টা। তো কোয়েশ্চেন নাম্বার 55 এর যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো অপশান সি, দ্যাট ইজ দ্য সাবক্লেভিয়ান এবং ক্যারোটিড অ্যাওর্টা। প্রধানত নেকেতে যে অ্যাওর্টা থাকে, দুটো অ্যাওর্টার মাঝখানে এই ডাক্টাস ক্যারোটিকাসকে আমরা দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 56, মায়োগ্লোবিন বাইন্ডস উইথ, তো মায়োগ্লোবিনও কিন্তু একটা অক্সিজেন ক্যারিং একটা প্রোটিন। তো মায়োগ্লোবিন বাইন্ডস উইথ ড্যাশ মলিকুল অফ অক্সিজেন, কত অণু অক্সিজেনের সঙ্গে মায়োগ্লোবিন যুক্ত হতে পারে? অপশান এ 1, অপশান বি 2, অপশান সি হলো 3 এবং অপশান ডি 4। দেখো হিমোগ্লোবিন আমরা জানি যে 4 অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়, এক্ষেত্রে মায়োগ্লোবিনের কথা বলছে, তো এক অণু মায়োগ্লোবিন এক অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়। তো কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57, অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ শিফট টু রাইট, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমরা জানি যে এটাই হলো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তো এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকেও সরতে পারে এবং বাম দিকেও সরতে পারে। তো কখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যায়? দেখো, যখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যাওয়া মানে হিমোগ্লোবিন তখন অক্সিজেন রিলিজ করবে, এটুকু মাথায় রাখবে। তখন হিমোগ্লোবিন কি করবে? হিমোগ্লোবিন তখন অক্সিজেন রিলিজ করবে। তো তো হিমোগ্লোবিন তখন অক্সিজেন কিন্তু রিলিজ করবে। দেখো, ডিক্রিজ ইন পিএইচ অফ দ্য ব্লাড অ্যাসিডোসিস কল দ্য বোর এফেক্ট। তাহলে যদি ব্লাডেতে যদি পিএইচ যদি কমে যায়, মানে অ্যাসিডোসিস যদি হয়, তাহলে কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ডান দিকে সরে যায়, মানে হিমোগ্লোবিন তখন অক্সিজেনকে রিলিজ করবে টিস্যুতে। অপশান বি ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, যদি টিস্যুতে যদি কার্বন ডাইঅক্সাইড এবং টেম্পারেচারের পরিমাণ বেড়ে যায়, এবং ইনক্রিজ ইন 2,3 বিসফসফোগ্লিসারেট, এবং অপশান ডি অল দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান ডি, দ্যাট ইজ অল দ্য অ্যাবভ। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। ওকে, তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ তখনই ডান দিকে সরে যাবে যদি ব্লাডের পিএইচ যদি কমে যায়, অর্থাৎ অ্যাসিডোসিস যদি হয়, এবং টেম্পারেচার এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, এবং 2,3 বিসফসফোগ্লিসারেটের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যায়। দ্যাট মিনস হিমোগ্লোবিন তখন অক্সিজেনকে রিলিজ করতে চায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58, হুইচ ইজ রং অ্যাবাউট দ্য হ্যামবার্গার ফেনোমেনন। তো হ্যামবার্গার ফেনোমেনন এ কোন স্টেটমেন্টটা প্রধানত রং এটা চেয়েছে? অপশান এ, ইট ইজ অলসো কল্ড এজ দ্য ক্লোরাইড শিফট, সো দিস ইজ কারেক্ট। হ্যামবার্গার ফেনোমেননকেই আমরা প্রধানত ক্লোরাইড শিফট বলবো। এবং অপশান বি বলছে বাইকার্বনেট লিভ আরবিসি ইন এক্সচেঞ্জ টু ক্লোরাইড, তার মানে কি এটাকে যদি আমরা আরবিসি যদি আমরা ধরি, তো এক্ষেত্রে বাইকার্বনেট ক্লোরাইড অ্যান্টিপোটার চ্যানেল আরবিসির মধ্যে থাকে। এটা বলছে যে বাইকার্বনেট আরবিসি থেকে বেরিয়ে যায়, এটা বলা হচ্ছে যে বাইকার্বনেট আরবিসি থেকে বেরিয়ে যায় এবং ক্লোরাইড আয়ন এক্ষেত্রে আরবিসির মধ্যে প্রবেশ করে। দেখো, বাইকার্বনেট লিভ আরবিসি, আরবিসি থেকে বাইকার্বনেট বেরিয়ে যায় এবং ক্লোরাইড আয়ন বাইরে থেকে আরবিসির মধ্যে প্রবেশ করে। অপশান সি যেটা বলছে, অপশান সি, তো অপশান সি বলছে বাইকার্বনেট লিভ দ্য লাংস। তো লাংসের মধ্যেও কিন্তু হ্যামবার্গার ফেনোমেনন দেখা যায়। যদি আমরা লাংস ধরি, লাংসের ক্ষেত্রে এটাকে উল্টো বলছে বাইকার্বনেট লাংসের মধ্যে ঢোকে। সুতরাং লাংস যদি হয়, বাইকার্বনেট বলা হচ্ছে যে লিভস দ্য লাংস। ওকে, তো এক্ষেত্রে বলা হচ্ছে যে বাইকার্বনেটস লাংস থেকে বেরিয়ে যায় এবং ক্লোরাইড আয়ন ভিতরের দিকে ঢোকে। তো কোনটা এক্ষেত্রে বলা হচ্ছে? এবং অপশান ডি বলছে ইন ব্লাড আরবিসি ইনক্রিজ ইন সাইজ। তো ব্লাডের মধ্যে আরবিসির সাইজ বেড়ে যায় এবং ইন লাংস আরবিসি শ্রিঙ্ক। তো এক্ষেত্রে যে অপশানটা রং হবে সেটা হলো এই অপশানটা, কারণ ক্লোরাইড শিফট মানেই এটা আরবিসি থেকে বাইকার্বনেট বেরিয়ে যায় এবং ক্লোরাইড আয়ন ভিতরের দিকে ঢোকে, এবং লাংসের ক্ষেত্রে কিন্তু ঠিক তার বিপরীত ঘটনা ঘটে। এবং এই ক্লোরাইড শিফটের সঙ্গে রিলেটেড কিছু টার্ম আছে, একটু মাথায় রাখবে। আরবিসির মধ্যে যখন ব্লাডের মধ্যে ক্লোরাইড শিফট যখন ঘটে, তখন আরবিসির সাইজ কিন্তু বেড়ে যায় এবং লাংসের মধ্যে এর সাইজ কিন্তু কমে যায়। ওকে, সুতরাং এক্ষেত্রে যেটা রং অপশান হবে
অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্স অনুযায়ী যেটা কারেক্ট হবে সেটা হলো এইটা, বাইকার্বনেট লিভস দ্য লাংস ইন এক্সচেঞ্জ অফ দ্য ক্লোরাইড। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 59-এ আমরা চলে যাই। দ্য অ্যামাউন্ট অফ টাইডাল ভলিউম এয়ার ইজ, টাইডাল ভলিউম মানে কি? নর্মালি আমরা যে অক্সিজেন নিচ্ছে এবং CO2 ছাড়ছে এটাকেই বলা হয় টাইডাল ভলিউম। তো টাইডাল ভলিউম এয়ারের পরিমাণ কত? অপশান এ দিয়েছে 500 থেকে 750 মিলিলিটার, অপশান বি 3000 মিলিলিটার, অপশান সি দিয়েছে 1300 মিলিলিটার এবং অপশান ডি 5900 মিলিলিটার। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ, দ্যাট ইজ 500 থেকে 750 মিলিলিটার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60, হুইচ ইজ ইনকারেক্ট। এক্ষেত্রে ব্রেন থেকে আবার কোয়েশ্চেন্স দিয়েছে। কোয়েশ্চেন্স নাম্বার 60 বলছে যে কোন স্টেটমেন্টটা প্রধানত ইনকারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। দেখো, মেডালা জেনারেট রিদম অফ রেসপিরেশন। তো মেডালা অনেক সময় আমরা এটুকু আমাদের মধ্যে কনফিউশন হয় যে মেডালা কী কাজ করে এবং পন্স কী কাজ করে। ব্রেন স্টেম প্রধানত মিড ব্রেন, পন্স এবং মেডালা অবলঙ্গাটা দিয়ে প্রধানত গঠিত হয় এবং রেসপিরেশনে এই মেডালা এবং পন্স কী কাজ করে এখান থেকেই প্রশ্নটা আমি দেওয়ার চেষ্টা করেছি। তো হুইচ ইজ ইনকারেক্ট, এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনটা ইনকারেক্ট সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো বলছে মেডালা জেনারেট এ রিদম অফ রেসপিরেশন। প্রধানত রেসপিরেশনের যে রিদম, একটা নির্দিষ্ট সময় ইন্টারভ্যালে রেসপিরেশন হয় এবং সেই রিদমকে কন্ট্রোল করবে মেডালা। দুই, যেটা বলছে পন্স রেগুলেট দ্য টাইমিং অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, কতক্ষণ ইন্সপিরেশন চলবে এবং কতক্ষণ এক্সপিরেশন চলবে সেটা কন্ট্রোল করবে পন্স। 3 দিয়েছে পন্সের মধ্যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ থাকে। 4 দিয়েছে মেডালার মধ্যে নিউমোট্যাক্সিক সেন্টার এবং অ্যাপনিউস্টিক সেন্টার থাকে। দেখো অ্যাকচুয়ালি নিউমোট্যাক্সিক এবং অ্যাপনিউস্টিক সেন্টার থাকে পন্সের মধ্যে, আর মেডালার মধ্যে যেটা থাকবে তো সেটাই হলো ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার অপশান কিন্তু রং। ওকে, সো মেডালা জেনারেট দ্য রিদম অফ রেসপিরেশন, দিস ইজ কারেক্ট, এবং পন্স রেগুলেট দ্য টাইমিং অফ ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন, দিস ইজ কারেক্ট। এবং এক্ষেত্রে যেটা বলছে যে পন্সের মধ্যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ থাকে, অ্যাকচুয়ালি মেডালার মধ্যে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ এবং ডরসাল রেসপিরেটরি গ্রুপ থাকে, আর পন্সের মধ্যে নিউমোট্যাক্সিক এবং অ্যাপনিউস্টিক সেন্টার থাকে। সুতরাং এক্ষেত্রে ইনকারেক্ট যে দুটো স্টেটমেন্ট সেটা হলো 3 and 4। ওকে, সো দিস আর ইনকারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61-এ আমরা চলে আসি। কলাম এ এবং তার সঙ্গে সঙ্গে কলাম বি। দেখো এক্ষেত্রে প্রধানত রেসপিরেটরি কিছু ডিজিজ দিয়েছে। কলাম এর আন্ডারে ABCD 4টে ডিজিজ দিয়েছে। অ্যাপনিয়া আছে, হাইপার ক্যাপনিয়া আছে, সি দিয়েছে ডিসপনিয়া এবং ডি হলো হাইপক্সিয়া। কলাম বিতে বলছে অ্যাবসেন্স অফ ব্রিদিং, যদি ব্রিদিং অ্যাবসেন্স থাকে, অ্যাবভ দ্য নর্মাল পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার, যদি পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেসার যদি বেড়ে যায়। 3 বলছে লেবার্ড ব্রিদিং, কষ্টদায়ক শ্বসন, এবং 4 হচ্ছে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অ্যাট দ্য টিস্যু লেভেল, টিস্যু লেভেলে যদি অক্সিজেনের যদি ডেফিসিয়েন্সি হয়। তো আমরা প্রত্যেকেই জানি যে টিস্যু লেভেলে অক্সিজেনের ডেফিসিয়েন্সি মানেই কিন্তু হাইপক্সিয়া। সো D4 এটা তো অবশ্যই আমরা প্রত্যেকেই জানি। এবং অ্যাপনিয়া মানে কি? অ্যাপনিয়া মানে কিন্তু অ্যাবসেন্স অফ ব্রিদিং, এটা আমরা সবাই জানি। তাহলে A1 আর D4 কোথায় আছে দেখে নিই। তো এক্ষেত্রে আমরা দেখছি যে A1 এবং D4, সো দিস ইজ কারেক্ট। আবার এটাতে দেখছি A4 D1, সো দিস ইজ ইনকারেক্ট। ওকে, আবার এক্ষেত্রে দেখছি A2 D3, তাহলে এটাও কিন্তু ইনকারেক্ট। আবার এক্ষেত্রে দেখছি A3 D2, সুতরাং এটা ইনকারেক্ট। তাহলে অবভিয়াসলি কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান এ। সো অ্যাপনিয়া মানে কি? অ্যাবসেন্স অফ ব্রিদিং। এবার হাইপার ক্যাপনিয়া মানে দেখে নাও। হাইপার ক্যাপনিয়া মানে কি? যখন পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইড প্রেশার যদি কোনোভাবে বেড়ে যায় তখন তাকে বলে হাইপার ক্যাপনিয়া। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিসপনিয়া মানে কি? লেবার্ড ব্রিদিং মানে কষ্টদায়ক শ্বসন। সুতরাং 1 2 3 4 এইগুলো সিকোয়েন্স ঠিকই আছে। তাহলে অ্যাপনিয়া মানে অ্যাবসেন্স অফ ব্রিদিং, যখন শ্বসন হয় না। হাইপার ক্যাপনিয়া মানে পার্সিয়াল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়। ডিসপনিয়া মানে কষ্টদায়ক শ্বসন, ক্লেশদায়ক শ্বসন, এবং হাইপক্সিয়া মানে ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন অ্যাট দ্য টিস্যু লেভেল, টিস্যুতে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62, মেজরিটি অফ দ্য রিঅ্যাবসর্পশন ডিউরিং ইউরিন ফর্মেশন অকার্স অ্যাট। তো ইউরিন যখন তৈরি হয় তাহলে ম্যাক্সিমাম রিঅ্যাবসর্পশন কোথায় ঘটে? দেখো নেফ্রনের মধ্যে নিকটবর্তী সংবর্ধনালিকা থাকে, হেনরি লুপ থাকে, এবং দূরবর্তী সংবর্ধনালিকা সংগ্রাহক নালিকা থাকে। এবং গ্লোমেরুলাস থেকে যে ব্লাড প্লাজমা সেটা প্রধানত বাউম্যান ক্যাপসুলের মধ্যে প্রবেশ করে এবং তারপর ক্রমশ নেফ্রনের এই বিভিন্ন টিউবুল দিয়ে তারা মুভ করে। কিন্তু সমস্ত গ্লোমেরুলার ফিল্ট্রেট যদি ইউরিন দিয়ে বেরিয়ে যায় তাহলে বিভিন্ন উপকারী পদার্থও আমাদের দেহের বাইরে বের হয়ে যাবে। তো সেই জন্য এদেরকে রিঅ্যাবসর্ব হতে হবে, অর্থাৎ পুনরায় দেহের মধ্যে এদেরকে যেতে হবে। তো এই যে রিঅ্যাবসর্পশন মানে পুনরায় নেফ্রন থেকে আবার ব্লাডের মধ্যে চলে আসা, তো এই ঘটনাকেই বলা হয় পুনঃশোষণ।
সব থেকে বেশি পুনঃশোষণ কোথায় ঘটে? মেজরিটি অফ দ্য রিঅ্যাবসর্পশন ডিউরিং ইউরিন ফর্মেশন অকার্স অ্যাট অপশান এ বলছে রেনাল ক্যাপসুল, অপশান বি প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, অপশান সি ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং অপশান ডি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে দ্যাট ইজ অপশান বি, অর্থাৎ নিকটবর্তী সংবর্ত নালিকাতে ম্যাক্সিমাম রিঅ্যাবসর্পশন ঘটে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম। তো হেনলি লুপ কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সিস্টেম হিসেবে কাজ করে। হেনলি লুপের এই যে কটেক্স থেকে মেডালার দিকে যে পোর্শনটা নামে তো একেই আমরা বলবো ডিসেন্ডিং লিম্ব, আবার মেডালা থেকে কটেক্সের দিকে যে অংশ যায় তো তাকেই আমরা বলবো অ্যাসেন্ডিং লিম্ব। যখন কোনো ফ্লুইড যখন অ্যান্টি প্যারালালি প্রবাহিত হয় তো তখনই তাকে আমরা বলবো কাউন্টার কারেন্ট সিস্টেম। এবং হেনলি লুপ কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার আর মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করে। এক্সচেঞ্জার মানে কি বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জ হয় ব্লাডের সঙ্গে, এবং মাল্টিপ্লায়ার মানে কি বিভিন্নভাবে কনসেন্ট্রেশন যত কটেক্স থেকে মিডলের দিকে যাব তত কনসেন্ট্রেশন এক্ষেত্রে বাড়বে, অসমোটিক প্রেশার তত ব্লাডেতে বেড়ে যায়, সেই জন্য কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার হিসেবে হেনলি লুপ কাজ করে। তো এক্ষেত্রে যেটা বলেছে দেখো অ্যাসেন্ডিং লিম্ব অফ দ্য লুপ অফ হেনলি ট্রান্সপোর্ট ইনিশিয়াল বাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো অ্যাসেন্ডিং লিম্ব যেটা আছে অ্যাসেন্ডিং লিম্ব, সুতরাং অ্যাসেন্ডিং লিম্ব কি করছে এনএসিএলকে প্রধানত ট্রান্সপোর্ট করবে, সুতরাং এনএসিএলকে অ্যাসেন্ডিং লিম্ব ট্রান্সপোর্ট করবে। ডিসেন্ডিং লিম্ব কোয়াইট পারমিয়েবল টু দ্য ওয়াটার, জেনারেলি ওয়াটার এক্ষেত্রে খুব কম পারমিয়েবল হয় ডিসেন্ডিং লিম্বে। অপশান সি ফ্লুইড অফ দ্য অ্যাসেন্ডিং লিম্ব বিকাম রিলেটিভলি ডাইলিউট, তো অ্যাসেন্ডিং লিম্বের ফ্লুইড প্রধানত ডাইলিউট হয়, লঘু হয়, এবং অপশান ডি অল আর কারেক্ট। সো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান এক্ষেত্রে যেটা হবে সেটা হলো ডি, দ্যাট ইজ অল আর কারেক্ট স্টেটমেন্ট। এই সবগুলো স্টেটমেন্টই কিন্তু কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64, দেখো ডেজার্ট এনিম্যাল হ্যাভ লার্জার লুপ অফ হেনলি কম্পেয়ার টু দ্য হিউম্যান। দেখো হেনলির লুপ প্রধানত যে কাজ করে সেটা হলো ওয়াটার প্রিজার্ভেশন করে, অর্থাৎ হেনলি লুপের মধ্যে প্রচুর পরিমাণে ওয়াটার রিঅ্যাবসর্বড হয়, এবং তার ফলে যদি কোনোভাবে ওয়াটার ডেফিসিয়েন্ট যদি কন্ডিশন হয়, যে সমস্ত অ্যানিমালসের ক্ষেত্রে লুপ অফ হেনলি বড় তো তারা কিন্তু সার্ভাইভ করে, কারণ তাদের দেহের মধ্যে জল থেকে যায়, জল রেখে দেওয়াটা রিটেনশন করাটা তখন গুরুত্বপূর্ণ হয়। সেই জন্য ডেজার্ট অ্যানিম্যাল যারা আছে যাদের ক্ষেত্রে ওয়াটার স্কিয়ারসিটি যুক্ত এনভায়রনমেন্টে যারা থাকে ডেজার্ট অ্যানিম্যাল, তো তাদের কিন্তু লুপ অফ হেনলি অনেক বড় হয় কম্পেয়ার টু হিউম্যান। এর কারণটা কি? তো এর কারণটা হচ্ছে এটাই, দেখো লুপ অফ হেনলি কনজার্ভ দ্য মোর ওয়াটার, লুপ অফ হেনলি প্রধানত অনেক বেশি ওয়াটারকে কনজার্ভ করে রেখে দেয়। সো দিস ইজ অবভিয়াসলি কারেক্ট অপশান। এবং তার সঙ্গে সঙ্গে দেখো লুপ অফ হেনলি সিক্রেট গ্রেটার অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, লুপ অফ হেনলি অ্যান্টি ডায়ুরেটিক হরমোন সিক্রেট করে, এটা কখনো ঠিক নয়। হেনলির লুপ কখনো অ্যান্টি ডায়ুরেটিক হরমোন সিক্রেট করে না। 3 বলছে লুপ অফ হেনলি স্টিমুলেট প্রোডাকশন অফ এনজিওটেনসিন 2, তো এনজিওটেনসিন 2ও কিন্তু লুপ অফ হেনলি কখনো সিক্রেট করে না। 4 বলছে ইন লং লুপ অফ হেনলি কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জ মোর এফেক্টিভ, সো দিস ইজ অলসো কারেক্ট। তাহলে এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে 1 and 4, সুতরাং এক্ষেত্রে সিতে দেখো 1 and 4 দিয়েছে, এ বলছে 1, 2 and 3, বি বলছে 1, 3, 4, সি হচ্ছে 1 and 4, আর ডি 1, 2, 3, 4। সো কারেক্ট অপশান হবে এক্ষেত্রে 1 and 4। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 65-এ আমরা চলে আসি। আজকে 75 পর্যন্ত কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো, 75 পর্যন্ত। জেজি অ্যাপারেটাস কন্টেন্স অল এক্সেপ্ট, তো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসের মধ্যে এই সমস্ত কিছু থাকে, কেবলমাত্র কোন সেল থাকে না, এটাই কোয়েশ্চেন্স দিয়েছে। তো দেখো এক্ষেত্রে লেসিস সেল তো জেজি অ্যাপারেটাসে থাকে, ম্যাকুলা ডেন্সাও থাকে, জাক্সটা গ্লোমেরুলার সেল নিচে থাকে, এবং গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল, তো গ্লোমেরুলার মেসেঞ্জিয়াল সেল কিন্তু জেজি অ্যাপারেটাসে থাকে না। সো ডি অপশান এক্ষেত্রে হবে না। ওকে, সুতরাং এক্ষেত্রে কোয়েশ্চেন্স অনুযায়ী যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 66-এ আমরা চলে আসি। এফেক্ট অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন অন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। প্রধানত দুই ধরনের অটোনমিক নার্ভাস সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা সিম্প্যাথেটিক এবং একটা প্যারাসিম্প্যাথেটিক। ইমার্জেন্সি কন্ডিশনে প্রধানত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে, আর নর্মাল রেস্টিং কন্ডিশনে জেনারেলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। বলছে যে ইফেক্ট অফ সিম্প্যাথেটিক স্টিমুলেশন অন জিএফআর, অর্থাৎ গ্লোমেরুলাসের মধ্যে যে প্রচণ্ড প্রেশারে একটা ফিজিক্যাল ফোর্সের সাহায্যে যে গ্লোমেরুলাসের পরিশ্রমণ ঘটে, এক্ষেত্রে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কিভাবে কাজ করে এটাই দিয়েছে। দেখো ইনক্রিজড উইথ অ্যাফারেন্ট আর্টারিয়াল ডাইলিউশন। আচ্ছা, আগে প্রথমে অ্যাফারেন্ট আর ইফারেন্ট আর্টারিয়াল সম্পর্কে বলে রাখি। দেখো প্রধানত এক্ষেত্রে কি হয়, অ্যাফারেন্ট আর্টারিয়াল যায় তো অ্যাফারেন্ট আর্টারিয়ালের ডায়ামিটার প্রধানত শর্ট হয়, অ্যাফারেন্ট আর্টারিয়ালের ডায়ামিটার প্রধানত অনেক বড় হয় জেনারেলি, আর ইফারেন্ট আর্টারিয়ালের ডায়ামিটার প্রধানত শর্ট হয়, এবং সেই কারণের জন্য যে পরিমাণ ফ্লুইড প্রধানত গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করে তো সেই পরিমাণ ফ্লুইড বের হতে পারে না। তাহলে এটাই হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিয়াল, আর এটা হলো ইফারেন্ট আর্টারিয়াল।
তো জেনারেলি অ্যাফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার জেনারেলি বেশি হয় আর ইফারেন্ট আর্টারিওলের ডায়ামিটার জেনারেলি কম হয়, এবং তার ফলে অ্যাফারেন্ট আর্টারিওল দিয়ে যে পরিমাণে ব্লাড প্রবেশ করে গ্লোমেরুলাসের মধ্যে, সেই পরিমাণে ব্লাড যেহেতু ইফারেন্ট আর্টারিওল দিয়ে বের হতে পারছে না, সেই জন্য একটা প্রচণ্ড চাপ তৈরি হয় এবং এই চাপেই প্রধানত আলট্রাফিল্ট্রেশন ঘটে। তো এক্ষেত্রে বলছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন কি করবে, ইনক্রিজড অ্যাফারেন্ট আর্টারিওল ডাইলেশন, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টারিওলকে ডাইলেট করে, আরও বেশি তার ডায়ামিটারকে বাড়িয়ে দেয়। বি বলছে ইনক্রিজড উইথ অ্যাফারেন্ট আর্টারিওল ডাইলেশন, ইফারেন্ট আর্টারিওল ডাইলেশন বলছে ইফারেন্ট আর্টারিওলের ডাইলেশনকে বাড়িয়ে দেয়। সি বলছে ডিক্রিজড উইথ অ্যাফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন, অ্যাফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে দেয়। ডি বলছে ডিক্রিজড উইথ ইফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন, অর্থাৎ ইফারেন্ট আর্টারিওলকে কনস্ট্রিক্ট করে। এক্ষেত্রে যেটা কারেক্ট অপশন হবে সেটা হলো অপশন সি। সিম্প্যাথেটিক স্টিমুলেশন অ্যাফারেন্ট আর্টারিওলের যে ডায়ামিটার তার থেকে তাকে কমিয়ে দেয়, এবং তার ফলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কিন্তু এক্ষেত্রে কমে যায়, কারণ যত পরিমাণে ফ্লুইড ঢুকবে তত কিন্তু আলট্রা ফিল্ট্রেশন বেশি হবে। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রধানত এই আলট্রা ফিল্ট্রেশনকে প্রধানত কমায়, সেই জন্য ডিক্রিজড উইথ অ্যাফারেন্ট আর্টারিওল কনস্ট্রিকশন প্রধানত সিম্প্যাথেটিক স্টিমুলেশন ঘটায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67-এ আমরা চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং অকার্স অ্যালং উইথ দ্য গ্লুকোজ ট্রান্সপোর্ট। যখনই কোনো সেলের মধ্যে যখনই গ্লুকোজ ঢোকে, এটুকু মাথায় রাখবে যে গ্লুকোজ যেখানে যাবে Na+ও কিন্তু সেখানে যাবে। দিস ইজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো গ্লুকোজ যেখানে যাবে Na+ও কিন্তু সেই দিকে যায়। হুইচ অফ দ্য ফলোইং অকার্স অ্যালং উইথ গ্লুকোজ ট্রান্সপোর্ট, তো গ্লুকোজ যখন ট্রান্সপোর্টেড হয় এর সঙ্গে কোন ঘটনা ঘটে, Na+ সিম্পোর্ট, Na+ অ্যান্টিপোর্ট, K+ সিম্পোর্ট এবং K+ অ্যান্টিপোর্ট। তো সিম্পোর্ট মানে কি, যখন দুটো মলিকুল যখন একই দিকে মুভ করবে তখন তাকে বলা হয় সিম্পোর্ট, এবং দুটো মলিকুল যদি দুটো ডিফারেন্ট দিকে যদি মুভ করে তখন তাকে বলে অ্যান্টিপোর্ট। যেমন সোডিয়াম আয়ন বাইরে বের হয়, সোডিয়াম পটাশিয়াম ATPase পাম্পের সাহায্যে 3 অণু সোডিয়াম বাইরে নির্গত হয়, 2 অণু পটাশিয়াম ভিতরে ঢোকে সেলের, তো এটা অ্যান্টিপোর্টের এক্সাম্পল। তো এক্ষেত্রে গ্লুকোজ যখন প্রবেশ করবে সেই দিকে কিন্তু Na+ আয়ন যাবে, সুতরাং এক্ষেত্রে Na+ সিম্পোর্ট ঘটবে, অর্থাৎ গ্লুকোজ যেখানে যাবে তার সঙ্গে সঙ্গে Na+ যাবে। Na+ অ্যান্টিপোর্ট মানে কি গ্লুকোজ ঢুকছে এবং Na+ বের হচ্ছে, সো দিস ইজ নট কারেক্ট। আবার দেখো K+ সিম্পোর্ট মানে গ্লুকোজ যখন যাবে তার সঙ্গে K+ যাবে, এটাও কিন্তু কারেক্ট নয়। K+ অ্যান্টিপোর্ট মানে গ্লুকোজ ঢুকছে এবং K+ বেরিয়ে আসছে, সো দিস ইজ অলসো নট কারেক্ট, রাইট। তো এক্ষেত্রে কারেক্ট যেটা হবে সেটা হলো Na+ সিম্পোর্ট, মানে গ্লুকোজের সঙ্গে সঙ্গে Na+এরও মুভমেন্ট ঘটবে একই দিকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 68, হুইচ অফ দ্য ফলোইং ইজ ডাইলিউটিং সেগমেন্ট অফ কিডনি। এক্ষেত্রে কিডনির কোন সেগমেন্টটা ডাইলিউটিং সেগমেন্ট, মানে ইউরিনকে ডাইলিউট করে কোন সেগমেন্ট। অপশান এ দিয়েছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, অপশান বি কালেক্টিং ডাক্ট সংগ্রাহক নালিকা, অপশান সি থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্বের থিক প্রান্ত, এবং ডি দিয়েছে ডিসেন্ডিং লুপ অফ হেনলি। কারেক্ট যে অপশান হবে সেটা হলো অপশান সি, দ্যাট ইজ থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। কারণ কি থিক অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে ওয়াটার অ্যাবসর্পশন জেনারেলি ব্যাহত হয়, এবং সেই কারণের জন্য এরা প্রধানত ডাইলিউটিং সেগমেন্ট হিসাবে এরা কাজ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 69, হাইপারটনিক ইউরিন ইজ এক্সক্রিটেড ডিউ টু অ্যাবসর্পশন অফ ওয়াটার ইন। হাইপারটনিক ইউরিন আমরা কাকে বলবো, যখন ব্লাড প্লাজমার তুলনায় ইউরিন যখন ঘন হয় তো তখনই তাকে বলে হাইপারটনিক ইউরিন। তো হিউম্যানের ক্ষেত্রে যে ইউরিন সেটা জেনারেলি হাইপারটনিক ইউরিন হয়। তো হাইপারটনিক ইউরিন কোন কারণের জন্য এটা হয়, কোথায় ওয়াটার অ্যাবসর্পশন ঘটে এবং তার ফলে হাইপারটনিক ইউরিন তৈরি হয়। অপশান এ বলছে কালেক্টিং ডাক্ট সংগ্রাহক নালিকা, অপশান বি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, অপশান সি অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এবং অপশান ডি ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ওকে, সো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টের মধ্যে যেমন ঘটে, সো কালেক্টিং ডাক্ট এক্ষেত্রে কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70, এনজিওটেনসিন ইজ সিক্রেটেড বাই। তো এনজিওটেনসিন প্রধানত কোথা থেকে সিক্রেটেড হয়। এনজিওটেনসিন ইজ সিক্রেটেড বাই অপশান এ কিডনি, অপশান বি লাংস, অপশান সি ব্রেন এবং অপশান ডি লিভার। এক্ষেত্রে কারেক্ট অপশান হবে যেটা সেটা হলো লিভার। আমি আবার বলছি, যদি কোনো কোয়েশ্চেন যদি তোমাদের কনফিউশন হয় তোমরা একটু গুগল সার্চ করবে, উইকিপিডিয়া রিলায়েবল, তো সেটা সার্চ করবে, একটু দেখে নেবে, দেখে নিয়ে কোয়েশ্চেন্স কারেক্ট করবে। আমার হয়তো ভুল হতে পারে কোনো প্রশ্ন, এতগুলো কোয়েশ্চেন্স আলোচনা করছে, কোনো একটা হয়তো ভুল হতে পারে, একটা রিদমে আলোচনা করছি তো সেই জন্য ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, যদি কোনো কিছু কনফিউশন হয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71, হোয়ার ডাজ অ্যান্টিডাইউরেটিক হরমোন ডু নট অ্যাক্ট। তো অ্যান্টিডাইউরেটিক হরমোন কী কাজ করে, এরা প্রধানত ওয়াটার রিঅ্যাবসর্পশন করে, তাহলে কোন জায়গাতে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন কাজ করে না। অপশান এ বলছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা নিকটবর্তী সংবর্ত নালিকা, অপশান বি কালেক্টিং ডাক্ট মানে সংগ্রাহক নালিকা, অপশান সি কালেক্টিং টিউবুল এবং অপশান ডি ডিসিটি। তো এক্ষেত্রে
অ্যান্টিডাইউরেটিক হরমোন যেখানে কাজ করে না সেটা নিকটবর্তী সংবর্ধনালিকায়। তো জলের পুনঃশোষণে এই অ্যান্টিডাইউরেটিক হরমোন কিন্তু কখনোই কাজ করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 72, কার্বনিক অ্যানহাইড্রেস ইজ ম্যাক্সিমালি কনসেন্ট্রেটেড ইন। তো কার্বনিক অ্যানহাইড্রেস আমরা জানি যে এরা প্রধানত কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে এই এনজাইম অংশ নেয় এবং অত্যন্ত ফাস্টেস্ট একটি এনজাইম। তো এই এনজাইম প্রধানত কোথায় থাকে দেখো, অপশান এ বলছে ব্রেন, অপশান বি কিডনি, অপশান সি আরবিসি এবং অপশান ডি প্লাজমা। অবভিয়াসলি এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হলো আরবিসি। আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73, দেখো থার্মোজেনেসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, মানে দেহের মধ্যে যে তাপ তৈরি হয় সেই তাপ কিসের ওপর ডিপেন্ড করে। অপশান এ বলছে ব্রাউন ফ্যাট অ্যান্ড দ্য হাইপার অ্যাক্টিভিটি, আমরা যদি প্রচুর অ্যাক্টিভ হই তাহলে দেহতে যেমন তাপ জেনারেটেড হয় তার সঙ্গে সঙ্গে ব্রাউন ফ্যাট। অপশান বি বলছে বিটা অক্সিডেশন অ্যান্ড দ্য হাইবারনেশন। অপশান সি হোয়াইট ফ্যাট অ্যান্ড দ্য ডায়াপোজ, ডায়াপোজ মানে কি শীত ঘুম যেটাকে বলা হয়। অপশান ডি ইয়েলো ফ্যাট অ্যান্ড বিটা অক্সিডেশন। তো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হলো ব্রাউন ফ্যাট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। দেখো ব্রাউন ফ্যাট প্রধানত যে সমস্ত কোল্ড ব্লাডেড যে সমস্ত এনিমালস আছে তাদের ক্ষেত্রে ব্রাউন ফ্যাট থাকে, এবং কোল্ড রিজিয়নে যে সমস্ত এনিমালস থাকে বা যে সমস্ত মানুষ থাকে তাদের ক্ষেত্রে ব্রাউন ফ্যাটের পরিমাণ বেশি থাকে। নিউ বর্ন যে সমস্ত শিশু থাকে তাদের ক্ষেত্রে ব্রাউন ফ্যাটের পরিমাণ বেশি থাকে। তো ব্রাউন ফ্যাট এবং হাইপার অ্যাক্টিভিটি, আমরা যদি বেশি অ্যাক্টিভ হই আমরা জানি যে সেক্ষেত্রে টেম্পারেচার জেনারেট হয়, তাহলে থার্মোজেনেসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ অবভিয়াসলি ব্রাউন ফ্যাট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি। সো দ্য অপশান এ উইল বি ডেফিনেটলি কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 74, ম্যাচ কলাম এ অ্যান্ড কলাম বি রেগুলেটিং দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন ইন মাসল। মাসেলসের মধ্যে আমরা জানি যে ডিফারেন্ট টাইপের প্রোটিন থাকে, তো সেই ডিফারেন্ট টাইপের প্রোটিনগুলোই এক্ষেত্রে দিয়েছে যে কোন অপশানটা এক্ষেত্রে কারেক্ট হবে। তো এক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে কোন অপশানটা জেনারেলি কারেক্ট হবে। দেখো বলছে কন্ট্রাকটাইল প্রোটিন, স্ট্রাকচারাল প্রোটিন, রেগুলেটরি প্রোটিন এবং রিল্যাক্সেশন প্রোটিন। কলাম বিতে দিয়েছে SERCA মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ক্যালসিয়াম আয়ন পাম্প এবং ক্যালসিকোয়েস্ট্রিন। 2 দিয়েছে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, 3 দিয়েছে ট্রোপোনিন এবং 4 দিয়েছে টাইটিন, ডেসমিন এবং ডিস্ট্রফিন। দেখো আমরা প্রত্যেকেই জানি যে কন্ট্রাকটাইল যে প্রোটিন হবে সেটা হলো অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। তো অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন তো অবভিয়াসলি কন্ট্রাকটাইল প্রোটিন। এবং স্ট্রাকচারাল যে প্রোটিন হবে, দেখো স্ট্রাকচারাল যে প্রোটিন হবে, স্ট্রাকচারাল প্রোটিন প্রধানত, আচ্ছা স্ট্রাকচারাল প্রোটিন হয়তো এক্ষেত্রে তুমি ধরো জানো না, তো রেগুলেটরি প্রোটিন যেটা হবে, রেগুলেটরি প্রোটিন এক্ষেত্রে ট্রোপোনিন। কারণ কারণ ট্রোপোনিন 3 ধরনের হয়, ট্রোপোনিন সি, ট্রোপোনিন আই এবং ট্রোপোনিন টি। তো এরা প্রধানত রেগুলেটেড প্রোটিন, এই দুটো তুমি ডেফিনেটলি জানো। দেখো তাহলে A2 এবং C3 কোথায় আছে, দেখো এক্ষেত্রে A1 আছে, তাহলে এটা কারেক্ট হবে না। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে A2 এবং C3, সুতরাং এক্ষেত্রে A2 আর C3 আছে, ঠিক আছে এটা কারেক্ট হতে পারে। এক্ষেত্রে A2 এবং C1, সুতরাং এটা কারেক্ট হবে না। আবার দেখো A1 এবং C4, এটা কারেক্ট হবে না। আমি বলেছিলাম যে এলিমিনেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন তোমরা সলভ করতে গেলে। তাহলে এবার একটু দেখে নিই কন্ট্রাকটাইল প্রোটিন তাহলে কি হচ্ছে, অ্যাক্টিন এবং মায়োসিন। স্ট্রাকচারাল প্রোটিন, দেখো স্ট্রাকচারাল প্রোটিন তাহলে বি এর সঙ্গে কোনটা যাবে, বি এর সঙ্গে যাবে 4, টাইটিন, ডেসমিন এবং ডিস্ট্রফিন, এগুলো হলো স্ট্রাকচারাল প্রোটিন। সি রেগুলেটরি প্রোটিন মানে ট্রোপোনিন সি, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি। আর রিল্যাক্সেশন যে প্রোটিন আছে SERCA পাম্প এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিকোয়েস্ট্রিন। তো ক্ষেত্রে একটু বলি যে ক্যালসিকোয়েস্ট্রিন যেটা এবং SERCA পাম্প এবং ক্যালসিকোয়েস্ট্রিন, দেখো যখন মাসেলসের যখন কন্ট্রাকশন হয় তখন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অবভিয়াসলি ক্যালসিয়ামকে আসতে হয়। তো এই রিল্যাক্সেশন প্রোটিন, তো SERCA পাম্প জেনারেলি তখন ইনঅ্যাক্টিভ থাকে, জেনারেলি এটা যদি বন্ধ হয়ে যায় তখন আর ক্যালসিয়াম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসবেন এবং তার ফলে ট্রোপোনিন সি এর সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হবেন এবং সেই কারণের জন্য মাসেল কন্ট্রাকশন হবে না। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্যালসিকোয়েস্ট্রিন আছে, এই ক্যালসিকোয়েস্ট্রিন প্রধানত কোনো রকম ফ্রি, মানে ক্যালসিকোয়েস্ট্রিন ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার ফলে ক্যালসিয়াম এক্ষেত্রে ফ্রি হয় না এবং সেই কারণের জন্যই প্রধানত মাসেলসের আর কন্ট্রাকশন হয় না, সেই জন্য এদেরকে রিল্যাক্সেশন প্রোটিন বলা হয়। SERCA পাম্প এবং ক্যালসিকোয়েস্ট্রিন, সো দিস ক্যালসিকোয়েস্ট্রিন ইজ ইম্পর্টেন্ট এবং ক্যালসিকোয়েস্ট্রিন হলো রিল্যাক্সেশন প্রোটিন, রাইট। তাহলে আবার বলছি যে কন্ট্রাকটাইল প্রোটিন যেটা হবে সেটা হলো অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। স্ট্রাকচারাল প্রোটিন যেটা হবে সেটা হলো টাইটিন, ডেসমিন এবং ডিস্ট্রফিন। রেগুলেটরি প্রোটিন হবে ট্রোপোনিন, যেমন ট্রোপোনিন সি, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি। রিল্যাক্সেশন প্রোটিন হবে SERCA পাম্প এবং ক্যালসিকোয়েস্ট্রিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 75, an autoimmune antibody
ডিরেক্টেড এগেনস্ট অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর। তো অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের বিরুদ্ধে একটা অটো ইমিউনো অ্যান্টিবডি তৈরি হয়েছে। ইন পোস্ট সাইন্যাপটিক ডিসঅর্ডার ইন মাসেল ফ্যাটিক, এবং তার ফলে মাসেল ফ্যাটিক হয়ে গেছে। তো এটা কোন ধরনের ডিজিজ? অপশান এ বলছে টিটেনি, অপশান বি জোলিঞ্জার সিনড্রোম, অপশান সি কালম্যান সিনড্রোম, এবং অপশান ডি মাইসথেনিয়া গ্রেভিস। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে দ্যাট ইজ অপশান ডি, মাইসথেনিয়া গ্রেভিস। তো মাইসথেনিয়া গ্রেভিস হলো একটা অটো ইমিউনো ডিজিজ, এবং যেটা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের বিরুদ্ধে জেনারেলি কাজ করে। অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর এক্ষেত্রে কাজ করতে পারে না। দেখো, যখন নার্ভ ইম্পালস যখন প্রোপাগেশন হয়, তখন মাসেলস মেমব্রেনের মধ্যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর থাকে। তো সেই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর প্রধানত এক্ষেত্রে হ্যাম্পার্ড হয়ে যায়, একটা অটো অ্যান্টিবডি তৈরি হয়, এবং তার ফলে টোটালি কিন্তু নার্ভের বা মাসেলস তখন কিন্তু কাজ করতে পারে না, মাসেলস তখন ফ্যাটিক হয়ে যায়। তো যে রোগে এই ঘটনাটা ঘটে, অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের থ্রু দিয়ে যে এই ঘটনাটা ঘটে, তো সেই রোগকেই আমরা বলবো মাইসথেনিয়া গ্রেভিস। এছাড়া আরও বাকি 25টা কোয়েশ্চেন্স, অর্থাৎ আজকে আমরা তো 51 থেকে একদম 75 পর্যন্ত 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম, এবং আরও বাকি 25টা কোয়েশ্চেন্স আছে। তো এই বাকি 25টা কোয়েশ্চেন্স আলোচনা করলে আমি যে তোমাদের বলেছিলাম যে ফিজিওলজিতে আমি 100 MCQ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, তো এই ফিজিওলজি সিরিজ তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ডেতে তাহলে পরের দিনই আমি আরও 25টা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এরপরেই আমরা কমন টপিকস নিয়ে আলোচনা করব। অলরেডি জুলজির একদম লাস্ট মিনিট কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করেছি, তাহলে ফিজিওলজি আর একটা ক্লাস হলেই হয়ে যাবে। এরপরে কমন টপিকস এবং তারপরে বোটানি, আর মোট 4টে ক্লাস যদি তোমাদেরকে আমি দিই, তাহলে এই লাস্ট মিনিট কোয়েশ্চেন সিরিজ আমার কমপ্লিট হয়ে যাবে পারে। এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে রাখবে, একদম লাস্ট মিনিট প্রিপারেশানে এই প্রশ্নগুলো একটু তোমরা কনসাল্ট করবে। এই জায়গা থেকে জেনারেলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে কোয়েশ্চেন্স দেওয়া হয়। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।